ডিফারেন্ট। তো ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ আওয়ার ক্লাস আমি বলবো যে এটা কিভাবে আপনার পড়া উচিত। এটা বারে, এটা রিটেন, আমরা রিটেন ক্লাস করতেছি বারে, এটা 15 মার্কস এবং বিজিএস হচ্ছে 40 মার্কস। আমরা যদি বিগত বছরের কোয়েশ্চেন গুলো অ্যানালাইসিস করি, ইতিমধ্যে আপনারা অনেকে অ্যানালাইসিস করেছেন, আর সেখানে একদম দেখবেন হচ্ছে প্যানেল কোড হচ্ছে কোয়েশ্চেন গুলা প্রবলেম বেসড, রাইট? এবং মোস্ট অফ দ্য স্টুডেন্টের যেটা হচ্ছে জিজ্ঞাসার জায়গা হচ্ছে প্যানেল কোডের ধারাগুলো মনে থাকে না, শাস্তিগুলো মনে থাকে না। দ্যাটস ওয়াই আমি বলবো যে মনে না থাকাটাই খুব স্বাভাবিক, না থাকাটাই খুব স্বাভাবিক। আমরা যখন প্রিপারেশন নিয়েছিলাম তখনও আমাদের মনে থাকতো না, বারবার পরে আত্মস্থ করতাম, পরীক্ষার জন্য মনে রাখতাম। এখন এসে আবারও ভুলে যাচ্ছি, ভুলে যাওয়াটাও স্বাভাবিক, ঠিক আছে? তো এই প্যানেল কোডটা প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে দুইটা বিষয়, দুইটাই প্রয়োজন, মেমোরাইজেশন এন্ড রিয়েলাইজেশন। আমি সবসময় সবাইকে রেফার করি, সাজেশন দিই, সেটা হচ্ছে যে কোনো বিষয়, লয়ের যে কোনো বিষয় জাস্ট রিয়েলাইজ করার জন্য, একদম টপ টু বটম মেমোরাইজ না করে, মুখস্থ না করে, একদম আন্ডারস্ট্যান্ড বোঝার জন্য। বাট প্যানেল কোডের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে মুখস্থ রাখতে হবে অনেক অনেক বিষয়, ঠিক আছে? কারণ কোন ধারায় কি আছে, কোন অফেন্সের আপনি বিষয়টা বুঝছেন, ঠিক আছে? কালপাবেল হোমিসাইড এবং মার্ডারের মধ্যে পার্থক্যটা আপনি খুব ভালো করেই জানেন, বাট কোন ধারায় আছে সেটা জানেন না, শাস্তিটা কেমন হবে সেটা জানেন না। এখানে শাস্তির ক্ষেত্রে দেখা যায় কোথাও অর আছে, কোথাও এন্ড আছে, কোথাও বা আছে, কোথাও এবং আছে, কোথাও নট মোর দেন আছে, কোথাও নট লেস দেন আছে। তো এই বিষয়গুলো একটু মনে রাখতে হবে। তো মনে রাখতে হলে যেটা করতে হবে, বারবার পড়তে হবে, বারবার পড়তে হবে। একবার পড়েছেন ভুলে যাচ্ছেন, ভুলে যাওয়াটাই খুব স্বাভাবিক, বাট বারবার রিভাইজ করতে হবে, ঠিক আছে? আবার একটা প্রশ্ন আসতে পারে, প্যানেল করে অনেকগুলো দ্বারা 5-11 সব পড়তে হবে কিনা। আমি যদি বলি ইভেন পিলির জন্য সব পড়তে হয় না, ঠিক আছে? আমি 200 প্লাস পড়িনি, সর্বোচ্চ যদি বলি আমার যখন প্রিলি প্রিপারেশন নিচ্ছিলাম, আমি আমার যখন বারের প্রিপারেশন নিচ্ছি, জুডিশিয়ারি প্রিপারেশন নিচ্ছি, 200 প্লাস হবে না সেকশন, রাইট? আর রিটেনের জন্য আরো অনেক কম। রিটেনে আমরা যদি দেখি জাস্ট কয়েকটা টপিক থেকে প্রিভিয়াস ইয়ারে ঘুরে ফিরে প্রশ্ন আসে। তো এখানে একটা স্টাডিজের জায়গা আছে, কৌশলের জায়গা আছে। তো ক্লাস কেন? ক্লাসগুলো হচ্ছে আমাদের কৌশলগুলো আপনাদেরকে শেয়ার করব, কোন জায়গায় ইম্পর্টেন্স আপনাকে দিতে হবে, প্রায়োরিটি দিতে হবে, সেটা হয়তো আপনারা ক্লাসের মাধ্যমেই বুঝতে পারবেন। যদি ক্লাসগুলো মনোযোগ দিয়ে শুনবেন, সেই প্রত্যাশা আমার বরাবরের মধ্যে থাকবে। তাহলে যেটা বললাম, এখানে কিছু বিষয় একদম মেমোরাইজ রাখতে হবে, কোন ধারায় কি আছে নাই, শাস্তিগুলা, ঠিক আছে? আমি যখন ক্লাসগুলো কন্ডাক্ট করবো সেখানে আপনাদেরকে বলে দিব কোথাও একটু ইম্পর্টেন্স দিবেন, কোন সেকশন গুলাতে, কোন ধারাতে আপনি ইম্পর্টেন্স দিবেন বলে দিব। এরপর আসতে রিয়েলাইজেশন। তো যেটা ফাইনাল কথা সেটা হচ্ছে দুইটাই লাগবে প্যানেল কোড প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে। আর ভুলে যাবেন, ভুলে যাওয়াটাই স্বাভাবিক। কেউ একবার করে মনে রাখতে পারে, একবার করে কেউ মনে রাখতে পারে না, কেউ দুইবার করে আত্মস্থ করে। আপনি যদি ভুলে যান 3 বার পড়বেন সামারাইজ ওয়েতে, রিভাইজড ওয়েতে। যত সামারাইজ ওয়েতে প্রিপারেশনটা নেবেন ততই মনে থাকবে। একবার পড়েছেন 10টা দ্বারা মনে আছে, এরপর যখন পুনরায় এটা পড়তে যাচ্ছেন 3টা-4টা মনে আছে, ওকে? আবার যখন পড়বেন পরবর্তীতে আবার রিভাইজের দিকে দেখবেন যে 5-6টা পারতেছেন। তো ওইভাবে হচ্ছে বারবার পড়তে হবে। আর ক্লাসে তো বলেই দেবো ইনশাল্লাহ। এরপর একটা কোয়েশ্চেন প্রায় সময় থাকে অনেক ক্যান্ডিডেটের পরীক্ষার্থী, সেটা হচ্ছে বাংলা ইংলিশ। তো আমি যদি বলি বাংলা ইংলিশ কোনোভাবেই ম্যাটার করে না। অনেকেই সংযুক্ত হয়েছে ইতিমধ্যে, অনেক পরিচিত নাম দেখতে পাচ্ছি। আমি কেমন আছি জিজ্ঞেস করেছেন, আলহামদুলিল্লাহ ভালো, ওকে। বাংলা ইংলিশ কোনোভাবে ম্যাটার করে না, আপনি যেটাতে কমফোর্ট ফিল করেন। এখানে নাম্বারের ক্ষেত্রে কোনো ডিসক্রিমিনেশন হয় না। তবে একটা বিষয় আমি বলবো, একটা বিষয় আবারও বলবো, যেহেতু এটা রিটেন ক্লাস, আপনি যদি বার রিটেনটা অথবা জুডিশিয়ারি রিটেনটা, আমি জানি না কেন হয়তো জুডিশিয়ারি দিবেন অনেকে আছেন, সেজন্য এই কথাটা সহ বলা। সেটা হচ্ছে আপনি যদি জুডিশিয়ারি রিটেন ইংলিশে দেন, তাহলে সেক্ষেত্রে আপনি যখন ইংলিশে দিবেন মাইন্ডসেট করবেন, তখন হয়তো এখনো পিলি আসে নাই। পিলি পড়ার সময় আপনি বেয়ার সেকশনটা একটু ইংলিশেও পড়ে ফেলবেন, ঠিক আছে? যখন ইংলিশে পড়ে ফেলবেন, ইংলিশে রিটেন দিলে আপনার সেক্ষেত্রে কাজ দিবে। কারণ মোস্ট অফ দ্য বুক যেগুলো আছে আমাদের, সেগুলো হচ্ছে বাংলাতে, রাইট? প্রিলিমিনারি যে বইগুলো আছে, তো স্বাভাবিকভাবে আপনারা বাংলা পড়তে অভ্যস্ত। প্রিলি প্রিপারেশনটা সম্পূর্ণ বেঙ্গলি বেসড হয়, কিন্তু অনেকে দেখা যায়
রিটেনের ক্ষেত্রে ইংলিশ দেয়, কিন্তু তখন কন্ট্রাডিকশন হয়ে যায় কিছু লিঙ্গুইস্টিক ব্যাপারে। সেজন্য বলবো লিখিত কিভাবে দিবেন, বাংলায় নাকি ইংলিশ দিবেন, সেই মাইন্ডসেটটা সবার আগে করবেন। তবে একটা জিনিস আমি আবারও ক্লিয়ার করছি, বাংলা ইংলিশ যেটাতে লিখেন কোনো নাম্বারের ডিসক্রিমিনেশন হবে না। যদিও বা আমাদের একাডেমিক লাইফে আমরা যেখানে পড়েছি, পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি, আমরা যেটা দেখেছি বাংলাটাকে ডিমোটিভেট করা হতো। ঠিক আছে, এটাতে পরীক্ষা দেওয়া, এটাতে পড়া, এই বাংলা বই পড়া ডিমোটিভেট করা হতো। সবাই ইংলিশকে প্রায়োরিটি দিত, রেফার করতো। আমরাও আমাদের স্টুডেন্ট লাইফে বাংলা বই পড়ি নাই বললে চলবে। আমিও কখনো বাংলায় পরীক্ষা দিই নাই, কিন্তু আমি যদি বলি বাংলা প্র্যাকটিসটা রাখা উচিত, কারণ দিন শেষে আপনি অ্যাডভোকেট হিসেবে যদি প্র্যাকটিস করেন সেখানেই কিন্তু বাংলার আধিপত্য। আপনি জুডিশিয়ারিতে যদি আসেন সেখানেও বাংলার আধিপত্য। বাট এবার আপনি যেটাতে কমফোর্ট ফিল করেন সেটা প্রি মাইন্ডসেট রেখে প্রিপারেশন শুরু করবেন। অবসরও প্রিপারেশন নেওয়া যাবে না, পড়বেন জানবেন, কিন্তু সবচেয়ে সফলতা এবং ব্যর্থতার মাঝখানে যেটা ব্যবধান করে দেয় সেটা হচ্ছে কৌশল। ঠিক আছে, তো কৌশলগত জায়গায় আমাদের কোনো কম্প্রোমাইজ হবে না। আগে থেকে প্রি মাইন্ডসেট রাখতে হবে আমি বাংলা দিব নাকি ইংলিশ দিব। যদিও প্যারাল ক্লাসের শুরুতে এগুলা আলোচনা করা কতটুকু যৌক্তিক আমি জানি না, তবে আমি মনে করি যেহেতু লিখিত ক্লাস, লিখিতের এই টুকটাক বিষয়গুলো আপনাদেরকে শেয়ার করা জরুরি। ফ্রম দ্যাট ভিডিও আমি শেয়ার করছি। এরপর বুলেট পয়েন্ট, আপনি যে কোনো বিষয় আমি এখানে পড়াবো অথবা এখানে আপনাদের সাথে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো, অথবা আপনারা নিজেরা পড়বেন, যখন পড়বেন তখন বুঝবেন, এটা একদম ক্লিয়ার, রাইট? যখন পড়বেন প্রতিটা টপিক হয়তো বুঝবেন, কিন্তু সময়ের পরিক্রমায় যখন একটা টপিক আজকে পড়েছেন, 1 সপ্তাহ 2 সপ্তাহ পর, আবার 3 সপ্তাহ পর, অথবা 1 মাস পর পড়তে যাচ্ছেন, দেখা যাবে জিডি ভুলে গেছেন। ঠিক আছে, ভুলে যে গেছেন আবারও যখন নতুন করে রিভিশন দিবেন, পড়তে যাবেন, তখন যাতে পড়াটা আবার নতুন মনে না হয়। ঠিক আছে, আজকে বিষয়টা পড়লাম, পড়লাম, ওমিশন পড়লাম, অফেন্স পড়লাম, শাস্তির বিষয়গুলো পড়লাম, জেনারেল এক্সেপশন পড়লাম, আজকে ক্লিয়ার হয়ে গেল। ক্লাসে পর আপনি রিভিশন দিলেন, ক্লিয়ার হয়ে গেল, ওকে। বাট 1 মাস পর যদি সেম বিষয়, সেম প্রবলেম আপনি পড়তে যান, যদি মনে হয় এটা তো আগে কখনো পড়ি নাই, নিউ মনে হচ্ছে, তাহলে এই পড়াটা আপনার কোনো কাজে আসে নাই। দ্যাটস আমি বলবো যে যখন পড়বেন বুলেট পয়েন্ট আকারে নোট করবেন। অনেকের নোট করার অভ্যাস নাই, আমি বারবার সেম কথা বলি, বুলেট পয়েন্ট আকারে নোট করবেন। বুলেট পয়েন্ট স্কেলিটনটা ফ্ল্যাশ এন্ড ব্লাড দেওয়ার দরকার নাই, খাতায় বুলেট পয়েন্ট আকারে নোট করবেন। এই প্রশ্ন আসলে আমি জাস্ট এই কি পয়েন্ট গুলো মাথায় রাখতে হবে। আমরা যখন লিখি, আমাদের যদি একটা লিখিত পরীক্ষার প্রশ্নের উত্তর 5 পেজ 10 পেজ হয়, ওই 5 পেজ থেকে 10 পেজ কিন্তু আমরা টোটালি আমাদের মাথায় সেট থাকে না। আমাদের যেটা থাকে সেটা হচ্ছে কয়েকটা কিওয়ার্ড, কি পয়েন্ট, ওগুলোর আলোকে বেসিক্যালি আমরা লিখিত পরীক্ষার উত্তর করি। আমি জানি না আমার ক্ষেত্রে এই বিষয়টা ঘটে, আমার যারা পরিচিত সবার ক্ষেত্রেও বিষয়টা এইভাবে ঘটে শুনেছি। ঠিক আছে, পুরোটা বিষয় মাথায় থাকে না, আমরা যেটা করি কিওয়ার্ড মনে থাকে, ওগুলোতে গেলে ওই কিওয়ার্ড গুলোকে বলা হয় বুলেট পয়েন্ট। যখন প্রস্তুতি নেবেন আলাদা একটা খাতা মেনটেন করে কিওয়ার্ড গুলা জাস্ট ছোট করে নোট করে নেবেন। পরবর্তীতে রিভাইজ দেওয়ার সময় জাস্ট এই বুলেট পয়েন্টের এই বিষয়টা দেখে যাবেন। স্কেলিটনটা ফ্ল্যাশ এন্ড ব্লাড আপনি যে কোনো সময় দিতে পারবেন। ঠিক আছে, স্কেলিটনটা আপনি নোট করবেন। দ্যাট উইল বি আ ভেরি ওয়াইজ প্রিপারেশন আই থিঙ্ক। ঠিক আছে, শেয়ার করা এটা গেল। আর প্যানাল কোডের ক্ষেত্রে আপনি যদি প্রিভিয়াস ইয়ার স্টাডি করেন, সেটা হোক বার হোক বিজিএস, যেটা দেখা গেছে সেটা হচ্ছে এখানে অল টাইম প্রবলেম বেসড প্রশ্ন আসে। প্রবলেম বেসড, ওকে, কিরকম প্রশ্ন আসে? প্রবলেম বেসড। আপনি ইতিমধ্যে হয়তো অনেকে পড়েছেন, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন দেখেছেন, প্রবলেম বেসড। প্রবলেম বেসড কোয়েশ্চেনের অ্যান্সার করাটা অনেক সময় সুইসাইডাল বলি আমি। কেন সুইসাইডাল বলি? আপনি যদি অ্যাকুরেসি মেনটেন করে ওই প্রবলেমটা কোন ধারার আলোকে দেওয়া হয়েছে সেটা না জানেন, যদি অ্যান্সার করেন, তখন দেখা যাবে এটা 6 এর যদি 6 নাম্বার বা 7 নাম্বারের কোনো প্রশ্ন হয়, আপনাকে 1-2 ধরা গেছে। ঠিক আছে, তো এই জন্য প্রবলেম বেসড আবার যদি হয়ে যায়, আপনি 6 এর মধ্যে 5 অথবা 6 আউট অফ 6 পেয়ে যেতে পারেন। তো এটা যদি আপনি অ্যাকুরেসি মেনটেন করে পারেন, সেক্ষেত্রে আপনার ফুল মার্কস এনশিওর করতে পারবেন। তো এখানে দেখা যায় অন্যান্য সাবজেক্টের সাথে যদি আপনি এটা কম্পারিজন করেন, প্যানাল কোডে অর্ধেক দেয় থিওরি, অর্ধেক দেয় হচ্ছে প্রবলেম। প্রবলেম যদি সব অ্যান্সার করতে পারেন, আপনার টোটাল
100 মার্কসের যে কোয়েশ্চেন আপনি অ্যান্সার করবেন, প্রবলেমের কারণে আপনার টোটাল মার্কস বেড়ে যাবে। ওই মার্কসে কিন্তু আপনাকে আবারও উচিত ব্যবধান করে দিবে। তো প্রবলেম বেসডের জন্য আবার যেটা লাগবে, একদম স্পেসিফিক্যালি জানতে হবে এটা কোন জায়গায় আছে, সেকশন সহ। প্যানেল কোড আর ল অফ কন্ট্রাক্ট আমি যদি বলি, এখানে একটু কানেক্ট করলাম। আমি যখন প্রস্তুতি নিচ্ছিলাম, আমার একটা স্টাডি জায়গা থেকে আমি যেটা দেখেছি, এখান থেকে আসলে বেয়ার অ্যাক্টের বাইরে কোনো প্রবলেম দেয় না। এই প্রবলেম প্রশ্নগুলো বেয়ার অ্যাক্টে যা আছে, মানে ওরা কষ্ট করে প্রবলেম তৈরি করে না, সর্বোচ্চ নামটা চেঞ্জ করে দেয়। যেখানে এই ছিল, বি ছিল, ক খ ছিল, ওখানে একটা নাম দেয়, আর কিছুই না। তো ওখানে শুধু বেয়ার অ্যাক্টে যে এক্সাম্পল আছে, এক্সপ্লেনেশন আছে, সে যদি আপনি পড়েন আপনি কমন পাবেন। আপনি কমন পাবেন, আমি বলতে পারি, দায়িত্ব নিয়ে বলতে পারি। ঠিক আছে? তো যেটা করবেন, প্যানেল কোড প্রিপারেশনের সময় প্রবলেমকে গুরুত্ব দিবেন। থিওরি তো দিবেনই প্রবলেম, কারণ প্রবলেম উত্তর যদি আপনি ঠিক মতো দিতে পারেন তাহলে আপনার নাম্বার বেড়ে যাবে, এবং এই নাম্বারটা আপনার টোটাল নাম্বারকে কি করবে, প্রমোট করবে, বাড়াই দিবে, ইনক্রিজ করবে। ঠিক আছে? তো এই প্রবলেমের আবার অ্যান্সার করার ক্ষেত্রে কিছু টেকনিক আছে। আপনাকে বলা হচ্ছে এটা কি সে অফেন্সটা করেছে কিনা। তো এটা হতে পারে, জেনারেল এক্সেপশন আছে যে এটা সে অফেন্সটা করে নাই। যদি কোনো আনসাউন্ড মাইন্ড, যদি কোনো কেউ কোনো অফেন্স করে, অথবা ইন্টক্সিকেশনের কারণে, নেশাগ্রস্ত হওয়ার কারণে যে অনিচ্ছাকৃত ভাবে সে যে অফেন্স করে, তা অথবা 9 বছরের বাচ্চা শিশু কোনো অফেন্স করলে বলা হবে সেটা অফেন্স করেছে কিনা। আপনার অ্যান্সার হবে না, ইটস নট এন অফেন্স অ্যাকর্ডিং টু দ্য পেনাল কোড অথবা সেকশন এই এত অনুসারে এটা অফেন্স না। উত্তরটা হবে জাস্ট এক লাইন। খেয়াল করিয়েন, একটা প্রবলেম দিয়েছে, প্রবলেমের উত্তরটা হবে এক লাইন। ওই এক লাইনে কি আপনাকে 6 নাম্বার দিবে? আবারও আমি বলে নিচ্ছি, হয়তো আমি আলোচনার ফাঁকে বলতে পারতাম, কিন্তু ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ আওয়ার ক্লাস এটা শেয়ার করছি কেন, আমি মনে করি দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এরপর আমরা আলোচনায় ফিরবো ইনশাআল্লাহ। তাহলে এই যে একটা বললাম আমি, যে একটা প্রবলেম দিয়েছে 3-4 লাইনে, ওটার উত্তর হবে এক লাইন, ইয়েস অর নো, ইটস এন অফেন্স অর নট, অথবা এটা পড়বে কি, পারবে তো পড়বে নাকি পড়বে না। তো এক লাইনে যখন আপনি অ্যান্সার করে দিবেন, সেটা থেকে 6 আউট অফ 6 দিতে পারে। আর সুন্দর করে এটাকে ডেকোরেশন করেছে, একটু প্রেজেন্টেশন দিয়েছে। যখন আমার ব্যক্তিগত বা আমার কাছে খাতাটা আসবে, আমি যখন ইভালুয়েশন করব, আপনার অ্যান্সারও রাইট, আপনার অ্যান্সারও রাইট, দুজনে বলেছেন ইটস নট এন অফেন্স, এটা জেনারেল এক্সেপশন। বাট এক সাইড বলেছে, সুন্দর করে সাজিয়েছে ফ্যাক্ট এন্ড ইস্যু, ডিসিশন, রিজনিং, পয়েন্ট আকারে। আরেকজন বলেছে না, ইটস নট অফেন্স, কয়েকটা লাইন লিখে দিচ্ছে। দেখা যাবে এখানেও কিন্তু একটা ভেরিয়েশন হয়ে যাবে নাম্বারে। আমি ব্যক্তিগত কাটা গেল, আমার মনে হবে না সে 5 পেতে পারে, সে 4 পেতে পারে। সেটা বলে একটা স্মার্ট প্রেজেন্টেশন লাগবে। প্রবলেম বেসড কোয়েশ্চেন অ্যান্সার করার ক্ষেত্রে অবভিয়াসলি স্মার্ট প্রেজেন্টেশন লাগবে। যারা জুডিশিয়ারি দিবেন, জুডিশিয়ারিতে আমার 15th এবং 16th সাথে থাকার সৌভাগ্য হয়েছে। মিনিমাম স্কুলের সাথেই অনেকেই সফল হয়েছেন, অনেকে আমার কথা শুনেছেন। তো যারা শুনেছেন তাদের বক্তব্য অনুসারে বলতে পারি, তবে আমার এক্সপেরিয়েন্সের জায়গা থেকেও বলতে পারি, স্মার্ট প্রেজেন্টেশন রাইটিং এ প্রিন্ট তো আপনার নলেজ বেসড, ভাইবা আপনার নলেজ বেসড। আপনি কি পারেন না, ইনফরমেশন আপনার মাথায় আছে কি নাই, দ্যাটস ইট। রিটেনটা আপনার মাথায় কতটুকু ইনফরমেশন, দ্যাট ডাজন্ট ম্যাটার। আপনি কত সুন্দর করে, সাবলীল ভাবে, সুন্দর করে, স্মার্টলি প্রেজেন্ট করেছেন, খাতায় সুন্দর করে লিখে দিয়েছেন, দ্যাটস দ্য ম্যাটার। আপনি কত জানেন সেটা তো আমি জানবো না, যে খাতা কাটবে সেও জানবে না। কত সুন্দরভাবে প্রেজেন্ট করছেন, দ্যাটস দ্য ম্যাটার। ওকে, সেম ইনফরমেশন দিয়ে গুছিয়ে লেখাটা, ইটস এন আর্ট। গুছিয়ে লেখাটা, আর রিটেনে ভালো করার জন্য গুছিয়ে লেখাটা ইম্পর্টেন্ট। অনেকেই বারবার ফেল করে, আমি শুনেছি, আমার দেখা অনেক বন্ধু বলতে পারি, কোন স্টুডেন্ট বলতে পারি, অথবা ছোট ভাই বলতে পারি, দেখেছি তারা নলেজের দিক দিয়ে তাদের কোনো গ্যাপ নাই, নলেজেবল পার্সন, বাট বারবার লিখিত ফেল করতেছে। ঠিক আছে? অথবা জুডিশিয়ারিতে বারবার ভাইবা ফেরত হচ্ছে, ভাইবা দিয়ে চলে আসতেছে। কেন? আমার একটা রিয়েলাইজেশনের জায়গা যদি বলি, ওদের একটা জায়গায় গ্যাপ আছে, সেটা হচ্ছে স্মার্ট প্রেজেন্টেশন দেয় না। সেম ইনফরমেশন আছে, বাট গুছিয়ে লেখা হয়তো বা সে আত্মস্থ করতে পারে নাই। তো এক পরীক্ষায় জাস্ট বিকজ অফ প্রেজেন্টেশনের কারণে যদি আপনি 3 নাম্বার করে কম পেয়ে যান, জুডিশিয়ারির কথা বলছি, 3 into 10, 30 মার্কস। এই 30 মার্কসে কিন্তু আপনার সফলতা এবং ব্যর্থতার ব্যবধান করে দেয়। সেম যদি বলি আপনার বারের ক্ষেত্র যদি বলি,
প্যানেল কোডে আপনার 15 মার্কস, এখানে জাস্ট প্রেজেন্টেশনের কারণে কেউ নিল 8, কেউ নিল 12, সেম ইনফরমেশন, সেম নলেজ দিই। তো মুদ্রা কথা হচ্ছে, শেষ কথা হচ্ছে, যখনই পড়বেন পেলির জন্য পড়লে সেটা ডিফারেন্ট কেস, যদি এটা লিখিত ক্লাস সেজন্য বলছি। যখনও কোনো একটা টপিক পড়বেন, জেনারেল এক্সেপশন, প্রাইভেট ডিফেন্স, এরপর যদি অ্যাবেটমেন্ট, এরপর যদি টপিক পড়বেন, ওই টপিক রিলেটেড যদি কোনো প্রশ্ন আসে, সেই প্রশ্নের উত্তর আমার কেমন হবে, সম্ভাব্য প্রশ্ন কি হতে পারে, আবারও বলছি, যে কোনো টপিক যখন পড়বেন, সম্ভাব্য প্রবাবল কোয়েশ্চেন বেসড অন প্রিভিয়াস কোয়েশ্চেন আপনি নিজেই গ্যাস করতে পারবেন যখন পড়াশোনা করবেন। এই প্রশ্নের উত্তর প্রশ্ন যখন আসবে, আমার উত্তরটা কেমন হওয়া উচিত, আমি বলছিলাম মুখস্থ করতে আপনাকে, বাট প্রি থিঙ্কিং কেমন হওয়া উচিত। পরীক্ষার হলে গিয়ে স্ক্রিপ্ট রাইটার হবেন না, ঠিক আছে? আগে থেকে একটু প্রি থিঙ্কিং লাগবে, এই কোয়েশ্চেন আমার হতে পারে, এটা যদি আসে এইভাবে, আমি এইভাবে লিখবো, আপনি অনেক আগে যাবেন। শেষ আমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে। এই জায়গায় কারো প্রশ্ন থাকলে কোয়েশ্চেন করতে পারেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপর আমরা আজকে মূল আলোচনায় ফিরবো। আমরা 10টা ক্লাস কন্ডাক্ট করবো প্যানেল কোডের উপর। আজকে এখন যে আলোচনাটা করেছি সেটা রিপিট হবে না হোপফুলি, ঠিক আছে? আর রিপিট হলে ক্ষমা করে দিবেন। একটু চেক করবো এখানে কারা কারা রেসপন্স করেছেন। অ্যাপ্রিশিয়েট করেছেন, ডিসকাশন ইজ ভেরি নেসেসারি, থ্যাংক ইউ। তারপর হচ্ছে কিওয়ার্ড সব প্রশ্ন থেকে সিলেক্ট করতে পারি না, এই সমস্যার সলিউশন বলবেন। ওকে, নোটেড। অনেকে বলেন কোড প্র্যাকটিস না করলে বার কাউন্সিল পাস করা কঠিন, এই সত্যতা কতটুকু? ওকে, আই উইল অ্যান্সার। আপনি কোন কোর্টে আছেন, দ্যাটস নট দ্য ম্যাটার অফ আওয়ার ক্লাস। ওকে, কয়েকটা প্রশ্ন পেয়েছি, এখানে লিখতে হবে, কতটা লিখতে হবে একটু একটু সলভ করে দিব, আজকে আলোচনা আমার শিখতে হবে। একজন বলেছেন কোড প্র্যাকটিস কতটা নেসেসারি, আর একজন বলেছেন কোড প্র্যাকটিস কতটা, আরটা হচ্ছে কিওয়ার্ড, আর একটা হচ্ছে প্রশ্নের সাইজ, ঠিক আছে? প্র্যাকটিস আমি একটু নোট দিলাম হচ্ছে আপনাদের আমার সুবিধার জন্য। কোড প্র্যাকটিস ইজ নট নেসেসারি, বারে চূড়ান্ত ভাবে আপনি একজন অ্যাডভোকেট হওয়ার জন্য কোড প্র্যাকটিস ইজ নট নেসেসারি। কেন বলছি? শুধুমাত্র বিগত বছর যেই অ্যাডভোকেসি পরীক্ষা হয়েছে লিখিত, সেটাতে মনে হয় একটু ড্রাফটিংটা বেশি দিয়েছে। তো অনেকেই সেজন্য সে পার্সপেক্টিভ থেকে বলতে চাচ্ছে যে যারা কোড প্র্যাকটিস করেছে তারা ভালো করেছে। এটা আমি বলতে পারি এবার একটা একটু ডিফারেন্ট হয়েছে, আগে ড্রাফটিং তেমন আসতো না, থিওরি তার কোডে গিয়ে জানা লাগে না। ওকে, ওয়ান পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট ইজ দ্যাট আপনি কোডে যান রেগুলার, এখন আপনি একজন শিক্ষানবিশ হিসেবে অ্যাপ্রেন্টিস লয়ার হিসেবে আপনাকে ড্রাফট করতে দিচ্ছে, ড্রাফট দেখবেন, আপনি ড্রাফট করবেন না। পরীক্ষার খাতায় কিন্তু আপনাকে ড্রাফট করতেই হবে, ঠিক আছে? তো আপনি চাইলে রেগুলার প্র্যাকটিশনার হওয়ার দরকার নাই, কোর্টে অবশ্যই যাবেন, বাট আপনার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট গোল হওয়া উচিত আগে আপনার লক্ষ্যে পৌঁছানো। আপনি একজন অ্যাডভোকেট হওয়ার স্বপ্ন দেখছেন, একটা সম্মানজনক পেশা, স্বাধীন পেশায় আপনি যেতে যাচ্ছেন, তাহলে আগে আপনাকেও কেন তো পা রাখতে হবে, আপনাকে বসতে হবে। এরপর এখন আপনি শুধু কোড প্র্যাকটিসের পিছনে ছুটতে এদিকে আর কিছুই হলো না, হবে না। ইউ হ্যাভ টু ব্যালেন্স। তো ব্যালেন্স করার ক্ষেত্রে আমি বলবো যে ব্যালেন্সটা হবে কোথায়? অন প্রিপারেশনে ব্যালেন্সটা বেশি, ওই প্র্যাকটিসে একটু কম, মাঝে মধ্যে যাবেন। দ্যাট ইজ মাই সাজেশন, ঠিক আছে? আর এর বাইরে আপনাদের যার যার ব্যক্তিগত সীমাবদ্ধতার জায়গা থাকতে পারে, সেই জায়গা থেকে আপনারা ডিসিশন নেবেন। আর সেকেন্ড পয়েন্ট ইজ দ্যাট কিওয়ার্ড সবকিছু করার দরকার নাই। আমি একটা বিষয় স্কিপ করেছি এখানে, কিওয়ার্ড সব দরকার নাই। কেন দরকার নাই? আমি যদি বলি, আমি আজ থেকে আবার টপ সিক্রেট শেয়ার করছি ক্লাসে। আমি একজন এখন বর্তমানে বাংলাদেশে সরকারি জজ জুডিশিয়ারিতে কর্মরত আছি। আমিও আমার ব্যাচে 14th হয়েছিলাম, 14 জুডিশিয়ারিতে 14তম হয়েছি। তার মানে আমার রিটার্নে একটা মার্কস ছিল আর কি। আমি যদি বলি আমি সব পড়ি নাই, আমি পড়েছি 50-60%, প্রতিটা টপিক 60% উপর পড়ি নাই, স্কিপ করেছি। তখন আমি চিন্তা করেছি আমার তো পড়ার সময় আছে, আমি এখন পড়তেছি, আমি সিপিসি তো অনেক কিছু করি নাই,
সিরিয়াসলি অনেক কিছু পড়ি নেই, বাট এখন কোড কন্ডাক্ট করার জন্য, প্রবলেম সলভ করার জন্য পড়তেছি, নো প্রবলেম, আমি অনেক বড় বড় বই পড়তেছি। বাট যখন আমি প্রস্তুতি নিচ্ছিলাম আমি অনেক স্কিপ করেছি। প্যানাল বোর্ডে অনেকগুলো টপিক, জাস্ট আমি 8-10টা টপিক চুজ করে প্যানাল বোর্ডে 8-10টা টপিকে পড়েছি। সব পড়ার দরকার নাই, সব জানতা শেষ হওয়ার সময় না এখন। আমার সময় হচ্ছে আমার পরীক্ষায় পাশ করা। আমার দেখতে হবে কোন সাইড থেকে প্রশ্ন বেশি আসতেছে। এতগুলো কথা বলার কারণ হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড পুরো প্যানেল বোর্ডের কিওয়ার্ড আমার দরকার নাই। আমার দরকার হচ্ছে যে টপিক থেকে প্রশ্ন আসে সেখানের কিওয়ার্ড। এখানে দেখবেন শুরুগুলো থেকে প্রশ্ন তেমন একটা আসে না। আজকে আমি যেগুলা পড়াবো বলে আপনাদেরকে আত্মস্থ করেছি, মনস্থ করেছি, ওগুলোর থেকে তেমন নাও আসতে হবে। আমি পড়ানোর সময় বলে দিব কোন সাইডটা, কোন টপিকটা ইম্পর্টেন্ট। 3 স্টার 2 স্টার দিব, আপনারা ওইভাবে নোট করবেন, ঠিক আছে? তো যেটাই পড়া, যেমন মার্ডার কাপেবল হয়েছে, প্রাইভেট ডিফেন্স, অ্যাভেটমেন্ট, এরকম কয়টা টপিক আছে, রবারি, ড্যাকোইটি, এক্সটর্শন, এগুলোর মধ্যে পার্থক্য, ঠিক আছে, অ্যাবডাকশন আর এর মধ্যে পার্থক্য, এরকম কয়েকটা হাইলাইটেড টপিক থাকবে, ইম্পর্টেন্ট টপিক থাকবে, ওগুলো আমি বলে দিব। ওগুলোর থেকে আপনি কিওয়ার্ড করবেন, ঠিক আছে? কারণ আপনার অপশন থাকবে, 2টা থেকে একটা লিখবেন। জুডিশিয়ারি তো আপনার অপশন থাকবে, ঠিক আছে? ওকে, কিওয়ার্ড সেখানে যাবেন, বলে দিব। প্রতিটা টপিককে 3টা ক্যাটাগরিতে ভাগ করবেন, 3টা ক্যাটাগরিতে। নাম্বার 1 ক্যাটাগরি হচ্ছে আপনি কেন হচ্ছে হাফেজ, আপনি কেন হচ্ছে মাস্টার। প্যানাল বোর্ডের টোটাল টপিকটাকে 3টা ফরম্যাটে ভাগ করবেন, 3টা রোতে ফরম্যাটে ভাগ করবেন, মাথায় খাতায় না, 3টা ফরম্যাট ভাগ করবেন। এগুলো থেকে প্রশ্ন বেশি আসতেছে বার এবং জুডিশিয়ারিতে। ওটা হচ্ছে নাম্বার 1 ফরম্যাট। এই নাম্বার 1 ফরম্যাট মার্ডার, কার্বন, হোমিসাইড, প্রাইভেট ডিফেন্স, এটা ওইটা 3-4টা 5টা টপিক থাকবে। ওগুলোতে আপনি হাফেজ হবেন, মাস্টার হবেন। যেভাবে প্রশ্ন আসুক, যেভাবে প্রবলেম আমি পারবো, নো প্রবলেম, এবং সেখানে আপনার প্রস্তুতি থাকবে সেরকম। নাম্বার 2, ধারণা থাকবে, আসলে আপনি লিখতে পারবেন কোন রকম। নাম্বার 2 ফরম্যাট, কি করবেন, এখান থেকে কোনো প্রশ্ন আসেনি, ওগুলো আমরা পড়ার দরকার নাই, এগুলো জাস্ট স্কিপ করবেন, জাস্ট থ্রো ইট। সামহাও যদি পরীক্ষায় চলে আসে, আপনার হাতে অপশন থাকবে। কিছু কিছু সেকশন আছে যেগুলো থেকে আসলে কখনো আসে নাই, আপনি পড়বেন কেন? টপিক আছে কখনো আসে নাই, আপনি পড়বেন কেন? তো এগুলো হচ্ছে জাস্ট থ্রো ইট, জাস্ট ফর প্রিপারেশন, স্কিপ, এটা বাদ দেন। জাস্ট এভাবে পড়লে আপনার সিলেবাসটা সংক্ষিপ্ত হয়ে আসবে, মাথায় বেশি থাকবে, এলোমেলো লাগবে না, ভুলে যাবেন কম। মাথায় বেশি ইন করলে, যত বেশি ইনপুট দিবেন তত বেশি কি হবে, আউটপুট বের নাও হতে পারে। কম দিবেন, বেশি মাথায় রাখবেন। দ্যাটস মাই সাজেশন। ওকে, এরপর সাইজ, আজকে বেশি সাজেশন হয়ে যাচ্ছে। একজন বলেছেন স্যার সাইজটা কেমন হবে? যেহেতু লিখিত ক্লাস নিচ্ছি, এগুলো বলা খুবই জরুরি। আপনি কোন দ্বারায় কি আছে ইতিমধ্যে প্রিভিতে অনেকে পড়েছেন, প্রিলিমিনারি প্রিপারেশন নিয়েছেন অনেকে কতবার দিয়েছেন, আবার দিবেন। ফাইটার অনেকদিন ধরে ফাইটার আছেন, তো অলরেডি আপনারা জানেন কোথায় আছেন। তো যেটা বলেছি লিখিত ক্লাস যেহেতু আপনার এখানে তো দরকার, সাইজ টাইজ এইসব বিষয় নিয়ে পড়া। একটা কোয়েশ্চেনের অ্যান্সার কতটুকু হবে, এটা ডিপেন্ড আপনি করবেন না, অথবা আমি করব না, সেটা ডিপেন্ড করবে ওই কোয়েশ্চেনই। কোয়েশ্চেনের উত্তর কতটুকু হবে সেটা নির্ভর ওই কোয়েশ্চেনই, এবং কোয়েশ্চেনের পাশে মার্কস। কোয়েশ্চেন দিয়েছে একটা অনেক লম্বা, 2-3টা ল্যাস সহ দিয়েছে, দেখুন কানেক্ট করে একটা সাথে, কিন্তু মার্কস দিয়েছে 5 মার্কস। আপনাকে ওই 5 মার্কসের উত্তর যতটুকু হওয়া ততটুকু। এখন আপনি বলতে পারেন আমি এই 5 নাম্বারের জন্য কয় পেজ লিখবো, অনেকে এই প্রশ্ন করতে পারেন, হয়তো এখানে আসতে পারে। সেটা ডিপেন্ড করবে স্পিড অফ ইউর হ্যান্ড রাইটিং। অনেকে 3 মিনিটে 1 পেজ লিখে, অনেকে 5 মিনিটে 1 পেজ লিখে, অনেকের হাতের লেখা ছোট, অনেকের হাতের লেখা বড়, অনেকে 1 পেজে 10 লাইন লিখেন, অনেকে 1 পেজে 20 লাইন লিখেন, নো প্রবলেম। তবে আপনাকে আগে থেকে এটাও একটা প্রিপারেশন যদি বলি, সেটা হচ্ছে আপনাকে দেখতে হবে আপনি 5 মিনিটে আপনার স্ট্যান্ডার্ডে, আর কারো না, আমার অথবা আর কারো স্ট্যান্ডার্ড না, আপনি আপনার স্ট্যান্ডার্ডে আপনি 5 মিনিটে কতটুকু লিখতে পারেন। দেখতেছেন 5 মিনিটে 1 পেজ লিখতেছেন, ওকে, তখন আপনার দেখতে হবে যে ওই যে পরীক্ষায় 5 নাম্বারের জন্য আপনি কত সময় পাচ্ছেন। 15 মার্কস আছে বারে প্যানেল করে একটা প্রশ্ন অ্যান্সার করার জন্য, 15 মার্কসের জন্য আপনি কত মিনিট পাচ্ছেন, 30 মিনিট তো বা কম বেশি পাচ্ছেন। তাহলে আপনার সেই অনুসারে ডিসাইড করতে হবে এই 30 মিনিটে যদি আপনি 5 মিনিটে 1 পেজ লিখেন, তাহলে 15 মার্কসের কোয়েশ্চেন অ্যান্সার করার জন্য আপনি 6 পেজ লিখতে হবে। সেটা আপনার স্ট্যান্ডার্ড।
আপনার স্ট্যান্ডার্ড আপনি ডিসাইড করবেন। 15 নম্বরের কোয়েশ্চেন যদি অ্যান্সার করার জন্য 30 মিনিট সময় পান, তাহলে আপনার হ্যান্ড রাইটিং যদি 5 মিনিট এক পেজ হয়, তাহলে 6 পেজ লিখবেন। আপনার স্ট্যান্ডার্ড আপনি ডিসাইড করবেন, কারণ আপনি ফুল অ্যান্সার করতে হবে। আপনি এখন আপনি একটা প্রশ্ন খুব কমন পড়েছে, সেটা আপনি একদম মনের মাধুরী মিশিয়ে লিখতেছেন, কারণ আমরা ইউ হ্যাভ বাস্ট অফ নলেজ, বাস্ট অফ ইনফরমেশন এই কোয়েশ্চেন সম্পর্কে। এটা লিখতে লিখতে একটা লিখে ফেলছেন, দেখা যাচ্ছে 80 নম্বরের কোয়েশ্চেন করে অ্যান্সার করে চলে আসছেন। হবে না তো। ফুল অ্যান্সার করা, ফুল মার্কস অ্যান্সার করা, এটা খুবই 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 জরুরি। ঠিক আছে, নাম্বার ছেড়ে দিয়ে আসবেন, ওভারঅল বড় ইম্প্যাক্ট পড়বে। ওকে, দ্যাটস ইট। এর বাইরে আর কোনো কোয়েশ্চেন না থাকে, আমরা আজকে আমাদের ইন্ট্রোডাক্টরি আলোচনায় চলে যাব। 10টা ক্লাস আমরা নিব, আশা করবো এই 10টা ক্লাসের মাধ্যমে